একজন মেয়ে মানুষ যেভাবে তার সংসারটাকে টিকিয়ে রাখতে চায়, যেভাবে তার সংসারটাকে আগলে রাখতে চায়, একজন পুরুষ মানুষ যদি সেভাবে সংসারের প্রতি দায়িত্বশীল হয় বা সংসারটাকে এভাবে আগলে রাখতে চায়, তাহলে কিন্তু সংসারটা খুব সুখী এবং শান্তিতে কাটে। যে সংসারগুলোতে সারাসারির মতো ঘটনা ঘটে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়, সেই সংসারগুলোতে দেখা যাচ্ছে যে হয় স্ত্রী খারাপ থাকে অথবা হাজব্যান্ড খারাপ থাকে। এবং এই খারাপের মধ্যে সবচেয়ে বেশি যে সংখ্যা, খারাপের সংখ্যার মধ্যে হাজব্যান্ডের দোষটাই বেশি থাকে, কারণ তাদের চলাফেরা করতে গেলে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে, অথবা তারা অন্য নারীতে আসক্ত হয়ে যায়, অথবা তারা জুয়া খেলার মতো সামাজিক বেদিতে আক্রান্ত হয়ে পড়ে, যার কারণে বাসায় এসে স্ত্রীর সাথে অত্যাচার নির্যাতন করে এবং স্ত্রী এবং হাজবেন্ডের মধ্যে প্রতিদিন ঝগড়াঝাটি লাগে এবং একটা পর্যায়ে সেই সংসারের মধ্যে ছাড়াছাড়ির সৃষ্টি হয়। এবং এই সুখের সংসারটাতে ঝামেলা সৃষ্টি করার জন্য তৃতীয় পক্ষ লোক থাকে, যে তৃতীয় পক্ষের কাজই থাকে সংসারের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি করা। সেই হাজব্যান্ড এবং স্ত্রী যদি সেই তৃতীয় পক্ষের লোকের কথা শুনে, তাহলে কিন্তু সংসারের বেশি দিন সুখে শান্তিতে কাটতে পারে না, বা সেই সংসারটা অনেকদিন স্থায়িত্ব হয় না। তাদের মধ্যে অবশ্যই ঝগড়াঝাটির সংখ্যা বৃদ্ধি পায় এবং একটা সময় ছাড়াছাড়ি হয়ে যায়। আজকে এমনই একটা ঘটনা ঘটছে, আমার চেম্বারে এসে আমি একটা মামলা করেছি। মেয়েটি কিশোরগঞ্জে বিয়ে হয়েছিল, আমাদের শরীয়তপুরের মেয়ের বাড়ি। কিশোরগঞ্জে বিয়ে হওয়ার পরে হাজবেন্ড তার সাথে নানান ধরনের অত্যাচার নির্যাতন করে, এবং এই অত্যাচার নির্যাতনের পিছনে যিনি কলকাঠি নিয়েছিলেন তিনি ছিল তার ননদের হাজবেন্ড, যিনি কিনা নানান কারণে এই তৃতীয় পক্ষ হিসেবে এই সংসারের মধ্যে ঝগড়া লড়াই ঝামেলার সৃষ্টি করে সংসারের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করেছে, যার ফলে এই বাদিনী, আজকের যে বাদিনী আছেন, তিনি সংসারটা ঠিক মতো করতে না পারার কারণে দীর্ঘদিন তার হাজবেন্ডের অপেক্ষায় থেকেছে। হাজবেন্ডের জন্য তিনি অপেক্ষা করে, যেহেতু আর হাজবেন্ড তার সাথে যোগাযোগ করে নাই, যোগাযোগ করে তার কোনো খোঁজ খবর নেয়নি, ফলে তিনি ন্যায় বিচারের প্রত্যাশায় বিজ্ঞ আদালতে এসে মামলা দায়ের করেছে। তাদের ঘরে একটা ফুটফুটে পুত্র সন্তান আছে, তার বয়স 5 বছর। এখন এই মেয়েটার মুখে শুনলাম যে তার হাজবেন্ড আবার আরেকটা বিয়েও করেছে। এখন এই মেয়েটার ঘরে একটা সন্তান আছে, আর তার হাজবেন্ডের ঘরে একটা সন্তান আছে, 5 বছরের একটা পুত্র সন্তান আছে। এখন এই পুত্র সন্তান এবং কন্যাটা এখন এই পুত্র সন্তান এবং তার স্ত্রীকে রেখে তিনি যদি দ্বিতীয় বিয়ে করতে যান, সেখানে কি তিনি অনেক বেশি সুখী হবে বা অনেক বেশি শান্তিতে থাকবে? আল্লাহ তাআলা কিন্তু মানুষের মনটা খুব ভালো করে বোঝেন। আমরা যারা প্রথম বিবাহ রেখে দ্বিতীয় বিবাহ করি অনেক বেশি সুখের আশায় বা শান্তির আশায়, সেটা কি আমরা সেই সুখ, সেই শান্তি বা সেই সুখ আমাদেরকে আল্লাহ দিবে, এটা কি আমরা জানি? আমাদের ভবিষ্যৎ তো কেউ জানি না। সুতরাং আমাদের বর্তমান যা আছে তা নিয়েই সুখে থাকা উচিত। মিথ্যা আশ্বাসে কারো ইন্ধনে ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বর্তমান সুখে বিসর্জন দেওয়ার মতো বোকামি আর হতেই পারে না। তো মেয়েটা আমার চেম্বারে এসেছে। আপনারা জানেন, মামলা মোকদ্দমা করলে মেয়েকে কোর্টের সামনে দাঁড়িয়ে তার জবানবন্দি দিতে হয়। জবানবন্দি দেওয়ার আগে আইনজীবী হিসেবে তাদের কিছু শিখিয়ে দিতে হয়। আমরা মামলা যেভাবে লিখেছি বা ঘটনা যা ঘটেছে সেই সম্পর্কে শিখিয়ে দিতে হয়, তো শিখিয়ে দিয়েছি। শিখিয়ে দেওয়ার সময় মেয়েটা একটু নার্ভাস ছিল, তো মেয়েটার কথাবার্তাগুলো আমি রেকর্ড করার চেষ্টা করেছি, কিভাবে আদালত দিকে কি কভার করতে হবে মেয়েটার সামনে ছিল, আমি সেটা রেকর্ড করেছি। আপনার নাম কি? মরিয়ম। মরিয়ম। স্বামীর নাম কি? কামাল মিয়া। কামাল মিয়া। মোট আসামি কয়জন? 3 জন। ঘটনার তারিখ কবে? 19/4/2024। কোথায় ঘটনা? বাপের বাড়ি। বাবার বাড়িতে। কি ঘটনা ঘটছে? যৌথ 1 লাখ টাকা। কবে? 19 তারিখে। বাবার বাড়িতে পাঠায় দিল কয় তারিখে? 17 তারিখে। এটা হেনবে কালেকশন আমি কই চারি। তা আমি কেমনে কমু? আপনি কোথায় ছিলেন? ছিলেন কোথায়? শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে। ওখান থেকে কয় তারিখে পাঠায় দিছে? 17 তারিখে। কোন মাসের? অক্টোবর মাসে। অক্টোবর মাসে। কি জন্য পাঠাইছে? যৌথ লেগে। কয় টাকা যৌতুক চেয়েছে? 1 লাখ টাকা। কিসের জন্য? অটো রিক্সা কেনার জন্য। অটো রিক্সা কেনার জন্য। দিতে পারছেন টাকা? না। না দিতে পারার কারণে কি করছে? বাপের বাড়ি পাড়ায় দিছে। আচ্ছা, বাবার বাড়ি পাঠায় দিছে। তারপরে বাবার বাড়িতে এসে কি করছেন? ভাই আমারে জানাইছি, ভাইরে জানাইছি, ভাই বোনেরে জানাইছি। আচ্ছা, হ্যাঁ কি করছে? এর আগে লগে যোগাযোগ করছে, কই আসবো, কইরা তারিখ দিছে, আসে নাই। পরে সর্বশেষ যোগাযোগ রাখনে পরে আবার আসছে কয় তারিখে? 19/4/2024। এই তারিখে আইসা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পরে 1 লাখ টাকা চাইছে। খাওয়া দাওয়া করার পর
পরে কি চাইছে আপনার বসছে না সবাই মিলে হ্যাঁ সবাই মিলে খাওয়া দাওয়া বৈশা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে পরে খাওয়া দাওয়ার পরে বসছে না খাওয়া দাওয়ার পরে বসে না মানুষজন হ্যাঁ। খাওয়া দাওয়ার পরে বৈশা 1 লাখ টাকা কি করছে আপনারা নিয়ে যেতে অনুরোধ করছে সবাই অনুরোধ করছে সবাই এরপর ওরা কি বলছে 1 লাখ টাকা সারা যৌতুক ছাড়া নিবে না তারপরে কি যৌতুক দিতে পারছেন না না দিতে পারলে আমার পোলারে ছেলে সব আমরা ফালা রেখে গেছে বাপের বাড়ি। ছেলে সব বাবার বাড়িতে ফালা রেখে চলে গেছে এখন আপনি কোথায় আছেন বাপের বাড়িতে বাবার বাড়িতে আছেন এখন কি চান আপনি ন্যায় বিচার চাই ন্যায় বিচার চান। ঠিক আছে ঠিকঠাক মতো কই দিব না কইতে পারলে যাবে না কিন্তু তো সর্বোপরি কথা হলো যে আইন আদালতে বা কোর্ট কাছারিতে মামলা মোকদ্দমা করতে হলে অবশ্যই আপনাদের ভালো প্রস্তুতি নিয়ে কোর্টে যেতে হবে, যেহেতু কোর্টের সামনে দাঁড়িয়ে কথা বলতে হয়। তো অভিজ্ঞ আইনজীবী আপনাকে সবকিছু শিখিয়ে দিবেন। তো শিখিয়ে দেওয়ার পরে আইনজীবী আপনার জবানবন্দি নেবেন, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট থাকবেন, সেখানে আপনার জবানবন্দিটা যদি সুন্দরভাবে দিতে পারেন সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আপনাকে ভালো একটা প্রতিকার দিবেন। আর যদি কোর্টে গিয়ে যদি কথাবার্তা ঠিক মতো না বলতে পারেন তাহলে কিন্তু আপনার মামলাটা ভালোভাবে লেখা হলেও, আইনজীবী সুন্দর উপস্থাপনা হলেও কিন্তু বিজ্ঞ আদালত আদেশটা আপনার পক্ষে দিতে পারবে না, কারণ জবানবন্দির উপরেই কিন্তু ডিপেন্ড করে মামলাটার পরবর্তী আদেশ হয়। তাই যারা মামলা মোকদ্দমা করবেন অবশ্যই বিজ্ঞ আইনজীবীর সাথে সময় দিবেন, তার সাথে ভালো করে শিখে যাবেন চেম্বারে। এবং সবার প্রতি অনুরোধ থাকবে, ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বর্তমান সুখকে পদদলিত করবেন না। বর্তমানে যা আছে তাই নিয়ে সুখী হওয়ার চেষ্টা করুন। বর্তমান সুখে থাকলে ভবিষ্যতে বর্তমান সুখকে কেন্দ্র করে ভবিষ্যতে সুখ আসবে। তো এই ছিল আজকে আলোচনা, আশা করি আলোচনা বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।